নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। ফের নিজের দলকে বিপাকে ফেললেন কঙ্গনা রানাওয়াত। ৩ কৃষি আইন ফিরিয়ে আনা নিয়ে বিজেপির এই সাংসদের মন্তব্যে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধী শিবির। এমনকি কঙ্গনার পাশে দাঁড়ায়নি বিজেপিও। দলের তরফে ভৎসনা করা হয়েছে এই অভিনেত্রী সাংসদকে। এরপরেই মুখ খুলেছেন তিনি। কঙ্গনা বিবৃতি দিয়ে বলেছেন, আমার কথা প্রত্যাহার করলাম। এটাই প্রথম নয়, সাংসদ হওয়ার পর বহুবার অহেতুক মন্তব্য করে বিতর্ককে নিজের কাছে ডেকে নিয়েছেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত। এবার তো নিজের দলকেই বিড়ম্বনায় ফেললেন কঙ্গনা। অভিযোগ বেশ গুরুতর। বিজেপি এবার হরিয়ানার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে। ভোটের আগে কৃষি আইন ফেরানোর দাবি তুলে বিজেপির বাড়াভাতে সরাসরি ছাই ঢেলে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত। তিনি দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকারের উচিত ৩ কৃষি আইন ফিরিয়ে আনা, তাতে দেশের কৃষকদেরই লাভ হবে। এই মন্তব্য করা মাত্রই তীব্র নিন্দায় গর্জে ওঠে সব মহল। বিরোধী শিবির তো বটেই, এমনকি এই ইস্যুতে কঙ্গনার পাশে দাঁড়ায়নি বিজেপিও। দিন কয়েক আগে কঙ্গনা রানাওয়াত নিজের সিনেমা এমার্জেন্সির প্রচারে গিয়েছিলেন। সেখানেই কৃষক আন্দোলন তথা কৃষি আইন নিয়ে মন্তব্য করেন কঙ্গনা। তিনি বলেন, আসলে কৃষকদের ওই আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি ডেকে আনছিল। কৃষকদের আন্দোলনের জায়গায় মৃতদেহ ঝুলছিল, সেখানে ধর্ষণের ঘটনাও ঘটেছিল। এই কথা বলার জন্য দল কঙ্গনাকে ভৎসনা করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কঙ্গনা রানাওয়াতকে ডেকে পাঠিয়ে ভৎসনা করেন। এখানেই থামানো যায়নি কঙ্গনাকে। এই বিতর্ক কাটার আগেই ফের ৩ কৃষি আইন ফিরিয়ে আনার দাবি তুলে বিজেপিকে আবারও অস্বস্তিতে ফেলে দেন কঙ্গনা। ৩টি কৃষি আইন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন কঙ্গনা। তার কিছুক্ষণের মধ্যেই এক ভিডিও বার্তা প্রকাশ করে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। ভিডিও বার্তায় দলের তরফে ভাটিয়া বলেন, কঙ্গনা রানাওয়াতের বক্তব্য দলের অবস্থান নয়। কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল প্রত্যাহার করে নিয়েছে, সেই কৃষি বিল সম্পর্কে বিজেপি সাংসদ কঙ্গনার বিবৃতি সম্পূর্ণ ব্যক্তিগত। কঙ্গনা বিজেপির পক্ষে এই ধরনের বিবৃতি দেওয়ার জন্য অনুমোদিতই নন। কৃষি বিল নিয়ে বিজেপির দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমরা বিজেপি সাংসদ কঙ্গনার এই বিবৃতি প্রত্যাখ্যান করছি। तमाम सोशल मीडिया प्लेटफॉर्म्स पर कंगना रनौत जी, जो कि भाजपा की सांसद नेत्री हैं, उनका एक बयान 3 कृषि कानूनों को लेकर, जो कि पहले वापस लिए गए थे, चल रहा है। मैं बिल्कुल स्पष्टता से कहना चाहता हूं, ये बयान कंगना रनौत जी का व्यक्तिगत बयान है एवं भारतीय जनता पार्टी की तरफ से ना कंगना रनौत जी ऐसा कोई बयान देने के लिए अधिकृत है और ना ही उनका बयान, जो पार्टी की सोच है 3 कृषि कानूनों को लेकर, उसको दर्शाता है। इसलिए उस बयान का हम खंडन करते हैं। এদিকে এ ব্যাপারে মুখ খুলেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তার প্রশ্ন, একজন সাধারণ সাংসদ না প্রধানমন্ত্রী? দেশের নীতি নির্ধারণ করেন কে? ফের যদি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, মোদীকে আবার ক্ষমা চাইতে হবে। उनके एक सांसद ने किसान कानून, जो काले कानून थे, उनको रिवाइव करने की बात की है। मोदी जी, आप क्लैरिफाई कीजिए, आप इसके खिलाफ हैं या आप फिर से बदमाशी कर रहे हैं? क्या वो किसान के कानून रिवाइव करेंगे या नहीं? और अगर करेंगे तो फिर मैं आपको गारंटी दे रहा हूं कि इंडिया गठबंधन पूरा इनके खिलाफ खड़ा हो जाएगा। 700 लोग शहीद हुए हैं, उनकी याद करनी है, उनकी रिस्पेक्ट करनी है। मोदी जी ने 2 मिनट मौन नहीं रखने दिया था, हम ये कभी नहीं भूलेंगे। বিজেপি সরকারিভাবে জানিয়েছে, কঙ্গনা রানাওয়াতের কৃষি বিল সংক্রান্ত মন্তব্যের দায় ওই সাংসদেরই। কৃষি বিল নিয়ে বিজেপির দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। বিজেপি সাংসদ কঙ্গনার এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে। আর তারপরেই সম্বিত ফেরে কঙ্গনার। পরিস্থিতি তার পক্ষে নেই তা আঁচ করে তড়িঘড়ি সমাজ মাধ্যমে এক বিবৃতি দেন কঙ্গনা। বিবৃতি দিয়ে বিজেপির এই সাংসদ জানান, আমার কথা প্রত্যাহার করলাম। আরো অনেক কথা বলেছেন ওই কথা বলার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাই। मीडिया ने मुझसे फार्मर्स लॉ पे कुछ सवाल किए और मैंने ये सुझाव दिया कि किसानों को फार्मर्स लॉ वापस लाने का प्रधानमंत्री जी से निवेदन करना चाहिए।
मेरी इस बात से बहुत सारे लोग निराश हैं और डिसअपॉइंटेड हैं। जब फार्मर्स लॉ प्रपोज हुए थे तो हम बहुत सारे लोगों ने जो है उनका समर्थन किया था, लेकिन बड़ी ही संवेदनशीलता से और सहानुभूति से हमारे माननीय प्रधानमंत्री जी ने वो लॉज जो थे वापस ले लिए थे। और ये हम सब कार्यकर्ताओं का कर्तव्य बनता है कि हम उनके शब्दों की गरिमा रखें। तो अगर मैंने अपने शब्दों से और अपनी सोच से किसी को डिसअपॉइंट किया है, मुझे खेद रहेगा। आई टेक माई वर्ड्स बैक। मात्रा छाड़ा कथा बला कंगना रानवतेर स्वभाव। অতীতে একাধিকবার এ কাজ করেছেন তিনি। কঙ্গনা রানওয়াত এখন একজন সাংসদ, রাজনীতিবিদও। কঙ্গনার মন্তব্য এখন তার ব্যক্তিগত নয়, দলের বক্তব্য হিসেবেও ধরা হয়। সুতরাং ভবিষ্যতে আরো অনেক সতর্ক হতে হবে এই অভিনেত্রী সাংসদকে। বারবার এই ধরনের ঘটনা বিজেপি নিশ্চিতভাবেই মেনে নেবে না। কঙ্গনা রানওয়াতকে ঝেড়ে ফেলতে দুবার ভাববে না গেরুয়া শিবির। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফের অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই বিতর্কে ঢেউ গিয়ে পৌঁছেছে প্রতিবেশী বাংলাদেশেও। সে দেশের অন্তর্বর্তী উপদেষ্টা সরকারের তরফে পররাষ্ট্র মন্ত্রক অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ করে ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাই কমিশনারকে নোট পাঠিয়েছে। সে ব্যাপারে অবশ্য বুধবার পর্যন্ত ভারত সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। সম্প্রতি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। সামনেই ঝাড়খণ্ড বিধানসভার ভোট। সেই ভোটের প্রচারে গিয়েই শাহ বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে পারলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সিধে করা হবে। ঝাড়খণ্ডের জমি আদিবাসীদের, এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। हमारे झारखंड में जिस प्रकार से घुसपैठ हो रही, अगर इसी प्रकार से चला तो 25-30 साल में एक घुसपैठिए यहां बहुमत में आ जाएंगे। हेमंत सोरेन ने रोक सकता है क्या? कांग्रेस रोक सकती है? उनकी तो वोट बैंक ही वो ही। झारखंड हाईकोर्ट ने ऑर्डर किया है, झारखंड सरकार और भारत सरकार का गृह मंत्रालय इन लोगों को चिन्हित करे और डिपोर्ट करे। मैं कहता हूं, अगर झारखंड सरकार इनकी रही तो ये नहीं होने देंगे। एक बार झारखंड सरकार बदल दीजिए, मैं आपको वादा करता हूं, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। ঝাড়খণ্ডে মূলবাসী আদিবাসীদের সংখ্যা 44% থেকে 28% নেমে এসেছে। এই অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস আর জেডির ভোট ব্যাংক, তাই রাজ্যের সরকার তাদের মদত করছে। এর আগে পশ্চিমবঙ্গে সন্দেশখালী কাণ্ডের পরও জনসভায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিঁধেছিলেন। রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের মদত করছে বলে অভিযোগ তুলেছিলেন শাহ। তখনও তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলানোর হুমকি দিয়েছিলেন। তৃণমূল সেই হুমকির তীব্র প্রতিবাদ করেছিল। এবার প্রতিবাদ এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে। ফিরছি আরো একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রক সেখানকার ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে নোট পাঠিয়ে বলেছে, দিল্লির রাজনৈতিক নেতারা বাংলাদেশ নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করে চলেছেন। ভারত সরকারের উচিত ওই নেতাদের বিতর্কিত মন্তব্য থেকে বিরত হতে বলা। সরকার যেন ওই নেতাদের সতর্ক করে। নোটে বাংলাদেশের উপদেষ্টা সরকার আরও বলেছে, এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বর সম্পর্ককে ক্ষুণ্ণ করবে। হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। সেই সরকার কবে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে তা নিয়ে কোনো কথা বলছে না। এই উপদেষ্টা সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক কেমন হবে তা এখনো পরিষ্কার নয়। ইউনুসের নানা কথাবার্তায় ভারত বিরোধিতার সুর শোনা যাচ্ছে। এই আবহে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে ইউনুসের উপদেষ্টা সরকারের ভারত সরকারকে নোট দেওয়ার ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এখন দেখার বিষয় হলো, ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি কমিশনারকে
ইউনূস সরকার যে নোট পাঠিয়েছে, ভারত সরকার তার কি জবাব দেয়? বাংলাদেশে অনুপ্রবেশ এবং রোহিঙ্গা নিয়ে বিজেপি বরাবরই সরব। তিনি ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে রোহিঙ্গাদের প্রসঙ্গও তুলেছেন। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ডাক্তারদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করার চেষ্টা হচ্ছে। হাথরাস, উন্নাওতে যারা ধর্ষকদের গলায় মালা পরিয়েছে, তারা যদি চিকিৎসকদের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনীতি করার জন্য ব্যবহার করতে চায়, তাহলে জনগণই বাধা দেবে। সাংবাদিক সম্মেলন থেকে নাম না করে এভাবেই বিজেপিকে তুলোধনা করলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। রাজনৈতিক ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে চিকিৎসক আন্দোলনের অপব্যবহার হচ্ছে বলে দাবি করেছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক সম্মেলন ডেকে সরাসরি বিজেপিকে নিশানা করে চিকিৎসকরা বলেছেন, আমরা স্পষ্ট জানিয়েছি, হাথরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলায় আমাদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না, জনগণই দেবে না। বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকেই। আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাথরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। দিন কয়েক আগে আরজি কর ইস্যুতে চিকিৎসকদের আন্দোলনকে স্বার্থসিদ্ধির চেষ্টা বলে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, অশোক দিনদারা। পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? সেই কটাক্ষের পাল্টা দিয়ে জুনিয়র ডাক্তাররা বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের এই আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকেই, আমরা কিছুতেই তার হাতে দেব না। কিছুজন শতপ্রণোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য তর্পণ করবেন, এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে। এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বলেন, জাস্টিস ফর আরজি কর আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ এগিয়ে না এলে এই আন্দোলন এগোতে পারত না, এমনই মনে করছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। জাস্টিস ফর আরজি কর আজ শুধু আরজি কর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এই আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক গণ নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে। আজ অভয়ার বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা ডানা বাঁধতেই পারত না। এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের তিল তিল অবদান ছাড়া আজ এক চুল এগোতো বলে আমরা মনে করি না। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আগামী 27শে সেপ্টেম্বর গণকনভেনশনের স্থান পরিবর্তন করা হয়েছে। ধনধান্য অডিটোরিয়ামের পরিবর্তে এই গণকনভেনশন হবে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে। এই কনভেনশন হওয়ার কথা ছিল ধনধান্য অডিটোরিয়ামে। চিকিৎসকরা জানান, ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশনের অনুমতি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু পরে কোনো অজ্ঞাত কারণে সেই অনুমতি বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্টে যেন আরজি কর মামলার দ্রুত নিষ্পত্তি হয়, সেই দাবিও তুলেছেন। সাংবাদিক সম্মেলনে একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিকদের সামনে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম তারা নেননি, তবে এই ডাক্তারদের কথায় স্পষ্ট হয়েছে তারা বিজেপিকেই নিশানা করেছেন। তারা বলেছেন, এই আন্দোলন বিভাজনকামী যে কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফোরামের তরফে ওই বৈঠকে ছিলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতোর মতো পরিচিত মুখেরা। রাজ্য সরকারকেও বার্তা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের পক্ষে দেবাশিস হালদার বলেন, আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা এবং ডাক্তারদের সুরক্ষার বিষয়ে সরকার গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলছে, সেক্ষেত্রে আমরা আন্দোলনকে তীব্রতর করতে বাধ্য হব। মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিং এর পরে আমাদের 4 নম্বর দাবি সহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম, দু একটি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া
সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মীর সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে, আমরা কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর করতে বাধ্য হব। আন্দোলনকারী ডাক্তারদের অভিযোগ, কর্মবিরতি উঠে যাওয়ার পর অনেক চিকিৎসক প্রতিহিংসামূলক কার্যকলাপের শিকার হচ্ছেন। তারা বলেন, আমাদের ডাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন সময় যারা রাত দখল বা অন্য কোনো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাদের অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, এই প্রতিহিংসামূলক কার্যকলাপ বন্ধ করতে হবে, নয়তো আন্দোলন আরো তীব্র হবে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।